তো যারা ওইখানে এ ধরনের কোন ধরনের তৎপরতা করেছে, সেই ঘটনার কারণে আপনি জানেন পত্রিকার মধ্যে শুধু আপনার পত্রিকা এবং টেলিভিশনের মধ্যে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, এই দুইটা টিভি তাদের ওইখানে আপনার কাভারেজ দিতে পারতো না। আমার ওই লাইভের কারণে তারা 21 টেলিভিশনকে ওইখানে ইনক্লুড করলো, সেখানে তারা যেতে পারবে না, 21 টিভির কোনো ক্যামেরা যেতে পারবে না, যদিও পরে যেত। তো এই হচ্ছে তাদের মূল সমস্যা, যেটা ছিল যে এই দেশে যারা ইসলামপন্থী যে মানুষজন আছে তাদেরকে বিদ্রুপ করা এবং ওই গণজাগরণ মঞ্চের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারপর বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধ সেটাকে ধ্বংস করা, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমি যে সাংবাদিক হিসেবে যেটা দেখেছি, এবং সেটার মূল কারিগর ছিলেন আপনি, এটাকে আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার জন্য, সেটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হয়েছে। আমরা এখন মাহমুদ ভাই, আপনি যেখানে আছেন, আমি যেখানে আছি, আমরা বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছে হয়তো ব্যক্তিগতভাবে, কিন্তু দেশের জন্য খারাপ লাগে, মুসলমানদের জন্য খারাপ লাগে, সেই জন্য আমরা কথা বলি। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক দিক নির্দেশনা চায়। আমাদের এখন করণীয় কি? আমরা অনেক হতাশার কথা বলেছি, অনেক সমস্যা, ভারতীয় আগ্রাসন, সরকারের যে ভারত প্রীতি, এখন করণীয় কি বা সামনে কি হতে যাচ্ছে, সেক্ষেত্রে জনগণ কি করবে? হ্যাঁ, আমি এখন একটু আশার কথা বলি। তবে আশার কথা, আমি যখন আশার কথা বলি, সেটা আমি ঠিক অনেক জায়গায় অনেক গুজবের কথা শুনি অনেক অনলাইনে। আমি ওই ধরনের কথা বলি না ইলিয়াস, আপনি জানেন যে আমি তথ্যের উপর বেসিস করে বলতে চাই। প্রথম আশার কথাটা আমি বলছি যে শেখ হাসিনার পক্ষে 2018 এবং 2014 মতো আরেকটি ফার্সিক্যাল ইলেকশন, তামাশার নির্বাচন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না এবার সেটা বলি। কারণ হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষত আপনি যে দেশে আছেন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন যদি প্রতিনিধিত্বমূলক না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার না হয়, তাহলে সেই নির্বাচন তারা কোনো অবস্থায় গ্রহণ করবে না। এখন যারা সমালোচক বা আমাদের সমালোচক বা অন্য পক্ষের লোক, তারা বলতে পারে তারা গ্রহণ করলো না, কি যায় আসে? যায় আসে এই কারণে যে বাংলাদেশের যে গার্মেন্টস এর গল্প এরা করে, এই যে রপ্তানির যে গল্প করে, এই রপ্তানি কোথায় হয়? রপ্তানি ভারতে হয় না এই রপ্তানি চীনে হয়? এই রপ্তানির পুরোটাই প্রায় হয় যুক্তরাষ্ট্র এবং ইউ, দুটো দেশে হয়। ইউ তো একটা দেশ না, অনেকগুলো দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা এবং ইংল্যান্ড। এই ইংল্যান্ডে ইউ থেকে বেরিয়ে গেছে, এই জন্য আমি ইংল্যান্ডের নামটা নিলাম। এই তিনটা জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্ট হয়। কাজেই শেখ হাসিনা এই পাত্তা দেবে না, পাত্তা না দিয়ে আরেকটি এই ধরনের নির্বাচন করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এবং যদি সে এরকম কোনো চেষ্টা করে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের ইকোনমিক স্যাংশন হবে। এখন স্যাংশন কি হয়েছে? এখন স্যাংশন হয়েছে কয়েকজন আর্মি অফিসারের উপরে, পুলিশের আইজির উপরে, র্যাবের উপরে স্যাংশন হয়েছে। তখন কিন্তু স্যাংশন হবে বাংলাদেশের ইকোনমির উপরে। কাজে আজকে যারা অনেক টাকা পয়সার মালিক, যারা চুরি করে না, যারা চুরি করে মালিক তাদের কথা আলাদা, আমি বলছি যারা ব্যবসা করে মালিক, যারা গার্মেন্টস এর মালিক, তাদের জন্য কিন্তু খুব দুর্দিন আসবে। আমি বলে দিলাম আপনাদেরকে, যদি শেখ হাসিনা এরকম কোন পদক্ষেপ নেয় 2014 এবং 2018 মতো আরেকটি তামাশার নির্বাচন করে। সেখানে সমস্যাটা কোথায় বলি আপনাকে? সমস্যাটা হচ্ছে যে শেখ হাসিনাকে বৈধতা দিতে পারে একমাত্র বিরোধী দল। এখন যদি ধরেন বিএনপি আর জামাত সেই নির্বাচনে, সেই তামাশার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তো শেখ হাসিনা এক ধরনের বৈধতা পেয়ে যাবে। জামাত তো নিজে ইলেকশন করতে পারবে না, কারণ জামাতকে তো মার্কা নাই। আপনি জানেন ইলেকশন কমিশন তো তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো জামাত নির্বাচন করতে পারবে, হয় তাদেরকে কি বলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে হবে, অথবা অন্য কোন দলের মার্কা নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে। এ ধরনের নির্বাচনে যদি বিরোধী দল না যায়, তাহলে আমি কনফিডেন্ট ইনশাআল্লাহ শেখ হাসিনা আর একটা তামাশার নির্বাচন করতে পারবে না। এটা গেল ভালো দিক। দ্বিতীয় হচ্ছে যে স্যাংশনের একটা হিউম্যান রাইটস নিয়ে কিন্তু একটা শক্ত অবস্থানে আমেরিকাও চলে গেছে, এবং আপনাকে বলছি আমি, ইউরোপিয়ান ইউনিয়নও আস্তে আস্তে তারা একটু সময় নিচ্ছে, কিন্তু তারা হিউম্যান রাইটস এর ব্যাপারে তারা শক্ত অবস্থানে ক্রমে যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে তারা, হাসিনা খারাপ অবস্থানে আছে। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, এবার একটু নিয়ে আসি, যে এই ব্যালেন্স করে হাসিনা চলতে পারবে কিনা।
এই যে চায়না এবং ইন্ডিয়ার যে ব্যালেন্সের কথা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা প্রশ্ন হচ্ছে যে পারবে না। কেন পারবে না? আমেরিকা এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমি বলেছিলাম আমেরিকা, যেহেতু এই মুহূর্তে আমেরিকার কাছে 1 নম্বর ইস্যু হচ্ছে রাশিয়া এবং চায়না, ইউক্রেনের যুদ্ধের কারণে। এক সময় ছিল কি দেখেন, এক সময় ছিল ইসলামী জঙ্গিবাদ আমেরিকার 1 নম্বর এজেন্ডা ছিল, এবং যে কারণে শেখ হাসিনা 14 বছর ধরে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের নামে নিরীহ জনগণকে হত্যা করেছে। গ্রামের মানুষ, ছেলে মেয়ে বাচ্চা, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে এই শেখ হাসিনা, এবং দিয়ে বলেছে আমরা জঙ্গিদের মারছি, এবং পশ্চিমা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করেছে তখন। কিন্তু এখন আর পশ্চিমা বিশ্ব এগুলো অ্যাকসেপ্ট করছে না, জঙ্গিবাদের গল্প। কারণ জঙ্গিবাদ এখন তাদের কি বলে ওটাকে, অগ্রাধিকারের মধ্যে নাই। আপনি জানেন যে প্রেসিডেন্ট বাইডেন ঈদের সময় মুসলমানদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছিলেন, এবং সেখানে তিনি কি বলেছেন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। তিনি বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে এই আমেরিকা উদ্বিগ্ন। এই প্রথম কোন আমেরিকান প্রেসিডেন্ট মুসলমানদের উপরে অত্যাচারের কথা বললেন। তার মানে হাসিনার পক্ষে ইসলামী জঙ্গি কার্ড খেলা সম্ভব নয়। তো সম্ভব যদি না হয়, তাহলে চীনকেও খুশি রাখবো, আমেরিকাকেও খুশি রাখবো, এই ব্যালেন্স আমেরিকার পক্ষে, হাসিনার পক্ষে সম্ভব হবে না। এগুলো ভালো দিক বললাম। এবং কিন্তু সমস্যা হলো, বিদেশের অবস্থা যতই ভালো হোক, বিদেশের অবস্থা ভালো বলতে আমি বলছি বিদেশ থেকে হাসিনার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন, যতক্ষণ না বাংলাদেশের অভ্যন্তর থেকে একটা আন্দোলন শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তন সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা। আপনাকে দুটো উদাহরণ দেই আমি, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কায় আপনি দেখেন, শ্রীলঙ্কায় জনগণ বিপ্লব করেছে এই রাজাপাকসের পরিবারের বিরুদ্ধে। সেখানে কিন্তু মিল আছে বাংলাদেশের সাথে। বাংলাদেশেও যেমন একটা পরিবার রাষ্ট্র চালায়, আপনার ভিডিওর কথা আমি বললাম 150 জন, আপনি বলেছেন প্রায় বোধহয় 150 জন বলেছিলেন। তো শ্রীলঙ্কাতেও কিন্তু রাজাপাকসের পরিবার, তারা রাষ্ট্র চালিয়েছে। এক ভাই প্রেসিডেন্ট, ছোট ভাই আর বড় ভাই প্রাইম মিনিস্টার, তাই তো ছিল? যিনি প্রেসিডেন্ট, 17 জন তাদের পরিবারের, এবং তাদের পরিবারের এবং আরো ভাইয়েরা কিন্তু মন্ত্রী। আজকে সেই রাজাপাকসের পরিবার উড়ে গেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লবে। এটা গেল একটা। দ্বিতীয়, পাকিস্তানের দিকে যদি আমি তাকাই, ইমরান খানকে সরিয়ে দিয়েছে, এবং সরানোর পিছনে ইমরান খান বলছেন যে তার পিছনে আমেরিকা আছে। এটা বলছেন যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। কিন্তু সেখানে দেখেন ইমরান খান কি করেছেন, তিনি একটা ন্যারেটিভ তৈরি করেছেন। ন্যারেটিভটা কি? 1 নম্বর ন্যারেটিভ, তিনি বলেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না, এটা হলো তার ন্যারেটিভ। 2 নম্বর ন্যারেটিভ বলেছেন আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি প্রত্যেক বক্তৃতায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই কথাটা উনি প্রত্যেক বক্তৃতায় বলেন। তার মানে তার ন্যারেটিভ হলো সাম্রাজ্যবাদের কাছে আমি মাথা নত করব না, এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি সাহায্য চাইবো না। এই হচ্ছে ওনার দুটো ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভ পাকিস্তানের জনগণ অ্যাকসেপ্ট করেছে। কি হবে আমরা এখনো জানি না ইলিয়াস, পরিণতি আমরা জানি না, ইমরান খানের পরিণতি কি হবে, কিন্তু পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভ অ্যাকসেপ্ট করেছে। এবং ইমরান খানের পিছনে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম হ্যামিলনের বংশীবাদক, সেই হ্যামিলনের বংশীবাদকের মতো ইমরান খানের পিছনে পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে এসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুতরাং একটা আন্দোলন আপনাকে দেশে করতে হবে, দেশে যেভাবেই করেন, সেটা শ্রীলঙ্কার মডেলে হোক যে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করছে, অথবা পাকিস্তানের মতো ইমরান খান একটা ন্যারেটিভ নিয়ে এসছে। এখন আমি জানি না বিএনপির যারা নেতা কিংবা বিরোধী দলের নেতা তাদের ন্যারেটিভ কি হবে, কিন্তু একই ন্যারেটিভ আমাদেরও। কিন্তু কেন আমাদের ন্যারেটিভ বলি, ইমরান খান কি বলছে, মার্কিন সাম্রাজ্যবাদ সে মানে না। আমরা তো বলছি আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না, তাই না? আমরা তো বলছি ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের অধীনে 90% মুসলমান থাকতে পারে না ইলিয়াস। বাংলাদেশের 90% মুসলমান হিন্দুত্ববাদের অধীনে সারেন্ডার করতে পারে না। এই কথাটা আমাদেরকে বলতে হবে তো জোর করে। আমরা তো 90% মুসলমান হই নাই হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করবার জন্য, তাদের দেবদেবী মেনে নেওয়ার জন্য তো আমি মুসলমান হই নাই, আমি মানতে পারি না এটা। 1। 2 নম্বর, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে সাহায্য চাইবো না। এটা বলে যদি রাস্তায় নামা যায় বাংলাদেশে, ইলিয়াস, আমি বিশ্বাস করি
এই সরকার 3 মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এদের কোনো সমর্থন নাই। সমর্থন বলতে একমাত্র দিল্লি। চীনকে সমর্থন আপনি ধরবেন না, এই কারণে ধরবেন না, চীনের হলো বাণিজ্যিক সম্পর্ক। আমি বারে বারে এই কথাটা আপনাকে বলছি, নাথিং পলিটিক্স, নাথিং পলিটিক্যাল। যেই সরকারে আসুক না কেন চীনের কিছু যায় আসে না। কাজেই চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। চীন কোন দেশে, আপনি দেখেন ইমরান খান রাশিয়াতে গেছিল আমেরিকাকে উপেক্ষা করে, এবং চীনের সাথে তার ভালো সম্পর্ক। ইমরান খানকে বাঁচাতে তো চীন আসে নাই, হাসিনাকে বাঁচাতে। ইমরান খানের থেকে বেশি ভালো সম্পর্ক তো আর হাসিনার সাথে চীনের না। কাজে আমি শিওর চীন হাসিনাকে বাঁচাতে আসবে না। সুতরাং হাসিনার একমাত্র বাঁচার জায়গা হচ্ছে দিল্লি। পুরো পশ্চিমা বিশ্ব এখন তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু যেটা মিসিং, আমরা ওই যে একটা মিসিং লিঙ্ক, একটা কথা বলি, মিসিং লিঙ্ক, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে আমরা আন্দোলন এখনো শুরু করতে পারি নাই। সেটা জনগণের ব্যর্থতা না রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আমি জানি না, কিন্তু আমার মনে হয় জনগণ জাগবে। এভাবে হিন্দুত্ববাদের কাছে সারেন্ডার করে বাংলাদেশের জনগণ বেশি দিন থাকবে না। আপনি খেয়াল করেন, বাংলাদেশের পত্রিকা যদি আপনি খোলেন ইলিয়াস, এবং কোন নিউজ যদি দেখেন, যে কোনো নিউজ, আপনার মনে হবে বাংলাদেশের নাগরিকের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান না। কারণ প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা এসপি, প্রত্যেকটা ডিসি, এমনকি বিভিন্ন অফিসে আপনি যদি যান, সেই অফিসের ডিজি, সেই অফিসের কি বলে মুখপাত্র, যারা মিডিয়াতে কথা বলে, আপনি কোন মুসলমান নাম খুঁজে পাবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন আপনি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা ছিল, কিংবা আমি ইভেন SBCID, সেখানেও হিন্দুদেরকে আগে আপনার পদস্থ কোনো পদে বা তাদেরকে কোনো সদস্য সেখানে ইনক্লুড করা হতো না। এটার কারণ কি ছিল? এটা কি মানে তারা হিন্দু এই জন্য তাদেরকে মানে নেওয়া হতো না, না সিকিউরিটি পারপাস? কারণটা কি ছিল এটা একটু জানতে চাই। আমি কারণ বলতে পারবো না, কিন্তু সিকিউরিটির একটা প্রশ্ন তো থাকেই, নিশ্চয়ই থাকে। যারা ধরেন বাংলাদেশে যারা সংখ্যালঘু, তাদেরকে আপনি দেখবেন সর্ববিষয়ে তারা ভারতকে সমর্থন করে, সর্ববিষয়ে। এমনকি বাংলাদেশের সাথে ভারতের যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো যে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু ভারতের পক্ষে অবস্থান নেয়। তো এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা আমাদেরকে মানতে হবে, বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নাই। এখানে সাম্প্রদায়িকতার কোনো প্রশ্ন নাই। আমি পলিটিক্যাল, সেক্ষেত্রে যেহেতু ভাই এখন হিন্দুদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি আমাদের সিকিউরিটির কোনো সমস্যা মনে করছেন কিনা? না, তার থেকে বড় জিনিস মনে করছি, আমি যেটা মনে করছি, যে পরিমাণ সংখ্যালঘু এখন বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদে আছে, এই পরিমাণ সংখ্যালঘু উচ্চ পদে আসলো কি করে? কাজে আমার তো বেসিক সন্দেহ আছে, এরা আসলে কি বাংলাদেশের নাগরিক? আমার সন্দেহটা জায়গাটা কিন্তু অন্য জায়গায়। এরা বাংলাদেশের নাগরিক হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসলে কি এরা বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কত আমাকে বলেন? 10%, তাই তো? 90% মুসলিম, 10% সংখ্যালঘু। তো আমরা যদি খুব ফেয়ারলি চিন্তা করি, একেবারে সাম্প্রদায়িকতা বাদ দিয়ে, তাহলে বাংলাদেশের চাকরিতে অ্যাভারেজে 10% সংখ্যালঘু থাকতে পারে, থাকা উচিত আমি মনে করি, নিশ্চয়ই থাকা উচিত। তারা বাংলাদেশের নাগরিক, একই অধিকার তাদের, তাদের 10% তারা চাকরি পাবে, এতে কোনো সমস্যা নাই। এটা এক্স্যাক্টলি 10% হতে হবে না, 9% হবে না, 11% হবে, একদম 10% তো হয় না, কিন্তু কাছাকাছি, 10% এর কাছাকাছি। আপনাকে আমি বলতে পারি ইলিয়াস, আপনি সাংবাদিক, আপনার অনেক সোর্স আছে, আপনি খবর নিয়ে দেখেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে আজ পর্যন্ত এই 13 বছরে যে সমস্ত উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে, আমার কাছে খবর হচ্ছে তার 50% পদে সংখ্যালঘুদের সেই চাকরি দেওয়া হয়েছে। তার মানে 10% জনসংখ্যার লোক 50% পদে চাকরি করছে। তাহলে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা চাকরি পাচ্ছে না। এবং আপনার মনে আছে কিনা, ভদ্রলোক মারা গেছেন, শেখ হাসিনার আর একজন খুব উপদেষ্টা ছিলেন, এসটিমাম, এক্স্যাক্টলি নামটা বলেছেন, ভুলে যাই এখন এত নামের মধ্যে। এসটিমাম কিন্তু একবার বলেছিলেন, হ্যাঁ আমাদের সময় কিছু বেশি চাকরি দেওয়া হয়েছে। একদম উনি সংখ্যালঘুদের মেনশন করে বলেছিলেন কিছু বেশি, এবং উনি জাস্টিফাই করেছিলেন এটা বলে, আপনার যদি মনে থাকে, যে আগে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল, এই বঞ্চিত করার জন্য আমরা কিছু বেশি চাকরি দিয়েছি। সেই বেশি চাকরিটা কত, ইলিয়াস, এই হিসাবটা আমাদের করা দরকার। এবং আমার সোর্স যেটা আমাকে জানিয়েছে,
সেটা হলো গত 13 বছরে 50% চাকরি পেয়েছে সংখ্যালঘু থেকে, এবং 50% চাকরি তাহলে বিসিএস এ তারা আসলে কোত্থেকে? আমার সেখানেই সন্দেহ হয় এই 50% মধ্যে একটা বড় অংশ ভারতীয় নাগরিক, তারা বাংলাদেশে এসছে, এখান থেকে তার এনআইডি জোগাড় করেছে ঘুষ দিয়ে, এটা এমন কোনো কঠিন কাজ না, এনআইডি একটা পাসপোর্ট জোগাড় করেছে, করে তারা বাংলাদেশের নাগরিক হয়ে উচ্চ পদে চলে গেছে, কিন্তু এরা প্রত্যেকেই ভারতের নাগরিক। কাজে কোথায় আপনার নিরাপত্তা? কিসের নিরাপত্তা বাংলাদেশে? ওরা ঢুকে গেছে। 71 টেলিভিশনের মতো টেলিভিশনও আপনার আমি দেখেছি যে তাদের নিউজে তারা নাগরিকদের কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না, যেখানে যে ঠিকানায় তাদের চাকরি দেওয়া হয়েছে সেই ঠিকানায় তারা নাই। তারপরে হচ্ছে আমি আপনার কথার ইয়েটা আরেকটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে যে ধরুন আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে সরিয়ে তারপরে একটা নতুন সরকার আসবে বা তারা জোর করে ক্ষমতায় থাকতে পারবে না এবার মনে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে একটু বলি, ক্ষমতায় থাকতে পারবে না বলি নাই, আমি বলেছি আর একটা নির্বাচন করতে পারবেন। তামাশা নির্বাচন করতে না পারা মানেই তো আপনি জানেন যে এখন দেশের মানুষ কত % মানুষ যদি ন্যায্য ভোট হয়, যদি রাতে ভোট না হয় দিনের বেলা যদি ভোট হয়, সেক্ষেত্রে তাদের ভোটের পরিমাণ কতটুকু সেটা আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে আমি কালকে একটি ভিডিও দেখছিলাম ভারতীয় একটি চ্যানেলে, সেখানে তারা বলছিল যে বাংলাদেশ নিয়ে তাদের সেকেন্ড মানে প্ল্যান বি, যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ভারতের প্ল্যান বি কি কাজ করছে সেই হিসাবে তারা ঠিক করছে যে পরে কি আসবে। তো আপনার কি মনে হয় না যে ভারতের বাংলাদেশকে নিয়ে এমন কোন পরিকল্পনা আছে যে শেখ হাসিনা যেহেতু এখন কিছুটা তাদের জন্য অবিশ্বস্ত, তারা নতুন কাউকে নিবে? এবং সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে খুব সুনির্দিষ্ট ভাবে বলতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ইদানিং খুব শেখ রেহেনা করছেন, দীর্ঘদিন ধরে তিনি এই কাজটা করছেন যে শেখ হাসিনার এখন সরা উচিত, শেখ রেহেনা আসবে। এবং আমি আমার যতটুকু আমি যাদের সাথে কথা হয় সেটাও শুনেছি যে শেখ রেহেনাকে ভারত এখন চায় এখানে শেখ হাসিনার জায়গায় বসানোর জন্য। আরো একটি বিষয় হচ্ছে যে আমাদের আমি মনে হয় মুসলমানদের বোধহয় চরিত্রটা এরকম যে আমরা খুব সহজে ভুলে যাই মানুষ যদি আমাদেরকে ক্ষতি করে। এই গোবিন্দ প্রামাণিক নামে একজন মানুষ আছে, আপনি চিনেন কিনা জানি না। এই ব্যক্তি ইদানিং আপনার বিভিন্ন জায়গায় খুব প্রো মুসলিম বক্তব্য দিয়ে থাকেন এবং হিন্দুদের বিরুদ্ধেও তিনি কিছু কিছু জায়গায় কথা বলেন। আমি যদি টিপের কথা বলি, 116 জন আলেমের কথা বলি, এই 2 জায়গাতেই তিনি বক্তব্য দিয়েছেন এবং খুব মানে কট্টর ভাবে তিনি মুসলমানদের পক্ষ নিয়েছেন। অথচ এই ব্যক্তির একটি মুনাজাত আছে, আপনি সেটা দেখেছেন হয়তো, ইউটিউবে আছে। সেই মুনাজাতের মধ্যে তিনি বলছেন যে তাদের মানে মায়ের কাছে চাচ্ছেন যে বাংলাদেশ অখণ্ড ভারত এটা মায়ের পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে যাতে আমরা আবার একসাথে এক হয়ে যাতে থাকতে পারি সেই জন্য তিনি করছেন। এই ব্যক্তি এখন মুসলমানদের খুব সিম্পেথি নিচ্ছেন এবং আমার খুব পরিচিত সাংবাদিকও আছেন যাদের সাথে ওনার এখন খুব ভালো সম্পর্ক তিনি তৈরি করেছেন। তো এটা কি তাদের একটি প্ল্যান বি এর একটি অংশ কিনা? বা আপনি যদি আমরা মনে করি যে এই সরকার সরেও যায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে ভারতের কি দ্বিতীয় কোনো পরিকল্পনা নাই? সেটাকে তাদের সেই পরিকল্পনাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে রাজনীতিবিদদের কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা কি হওয়া উচিত? লম্বা প্রশ্ন ইলিয়াস। তো আমি মনে করি ভারতের একটি না, ভারতের 3-4টি পরিকল্পনা আছে। ভারতের মতো দেশ একটি পরিকল্পনা নিয়ে আগায় না। তাহলে ভারতের একটি পরিকল্পনা, আমি যেটাকে প্ল্যান এ বলি, প্ল্যান এ হতে পারে এরকম যে তারা বিরোধী দলের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করিয়ে একটি তথাকথিত বিরোধী দল তৈরি করে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না যায়। দিস ইজ প্ল্যান এ। প্ল্যান বি হচ্ছে বিএনপিকে কোনো না কোনো ভাবে নির্বাচনে নিয়ে আসা। 2018 সালে যেভাবে বিএনপিকে নির্বাচনে নিয়ে এসেছিল, ডক্টর কামাল হোসেন হঠাৎ করে উদয় হলেন এবং বিএনপি তাকে নেতা মেনে নিল। এটাও আমার কাছে বিরাট রহস্য যে কিভাবে কামাল হোসেন বিএনপির নেতা হয়ে গেলেন, যিনি কোনোদিন জিয়াউর রহমানের নাম উচ্চারণ পর্যন্ত করেন নাই, শ্রদ্ধার সাথে তো দূরের কথা, মানে এতটাই তিনি উপেক্ষা করেছেন জিয়াউর রহমানকে, তিনি বিএনপির নেতা হয়ে গেলেন 2018 সালে। এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেব, আমি জাফরুল্লাহ ভাই বলি, আমার সাথে ব্যক্তিগত যথেষ্ট ভালো সম্পর্ক, তিনি তো 2018 সালে এটার সাথে জড়িত ছিলেন, তাই না? এই বিএনপি কে নির্বাচনে আনার ব্যাপারে একটা বড় রোল প্লে করেছিলেন ডক্টর জাফরুল্লাহ এবং কামাল হোসেন এদেরকে নিয়ে আসার জন্য। তো সুতরাং প্ল্যান বি হবে
যে 2018-র মতো করেই বিএনপিকে কিছু একটা বলে নির্বাচনে নিয়ে আসা যায় কিনা। যেমন আমরা শুনতে পাই 2018-তে